ওকে, স্ক্রিন রেকর্ড হচ্ছে এবং আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রত্যেকে আমরা আমাদের মাইক্রোফোনটাকে অফ রাখার চেষ্টা করব। মাইক্রোফোন অফ রাখবো। যদি স্ক্রিন কখনো দেখতে না পান বা সাউন্ড শুনতে না পান তাহলে মাইক্রোফোন অন করে বলবেন যে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। ট্রেডিং জগতে এই ট্রেডিং শিখতে যদি কেউ ফুল টাইম সময় দেয় শেখার জন্য, অর্থাৎ ফুল টাইম বলতে আমি সারাদিনের কথা বলতেছি না, দিনে 1-2 ঘন্টা যদি সময় দেয় তাহলে তার শিখতে লাগবে 15 দিন থেকে 1 মাস। কিন্তু মার্কেটে অ্যালাইন হইতে, অর্থাৎ এই মার্কেটে শেখা তো অনেক সহজ, টিকে থাকা অনেক কঠিন। টিকে থাকার লড়াইটা তাকে 3 থেকে 6 মাস করতে হবে, তাহলে সে বুঝে যাবে যে আমি কিভাবে টিকে থাকবো। প্রত্যেকের ক্ষেত্রেই একটা জিনিস, একটা প্রশ্ন জাগে, সেটা হলো যে শেখার ম্যাটারটা হলো কোথায় ক্লিক করলে কি হয়, কিভাবে কি করতে হয়, কি করলে লস হয়, কি করলে প্রফিট হয়, কিভাবে মার্কেটে টিকে থাকা হয়, আমার মানিটাকে আমি কিভাবে ম্যানেজমেন্ট করব, এর সাথে টেকনিক্যাল দিকগুলো কিভাবে অ্যানালাইসিস করব, ফান্ডামেন্টাল দিকগুলোকে কিভাবে অ্যানালাইসিস করব, এই সব হলো শেখা। শেখা শেষ হয়ে গেল, তারপর আসলো প্র্যাকটিসের কাহিনী, যে আমি যে জিনিসগুলো জানলাম সেই জিনিসগুলো প্র্যাকটিসে এনে বাস্তবে রূপান্তর করা। শেষ হয়ে গেল, তারপরের কাজ হইল টিকে থাকা। মানে আপনি একজন সৈনিক এই মার্কেটে। এখন আমার আজকে ব্লাড প্রেশার একটু হাই, যার কারণে জোরে কথা বলতে বা লং টাইম কথা বলতে পারবো না, মাথায় ধরতেছে। তো আস্তে আস্তে কথা বলবো, আশা করি সবার শুনতে প্রবলেম হবে না। তো যেটা হলো যে আপনার মনে করতে হবে এই মার্কেটে আপনি একজন সৈনিক। তো আপনি প্রথমে সৈনিকে জয়েন করলেন, তারপরে ট্রেনিং করলেন, আপনার হাতে অস্ত্র এবং ট্রেনিং দুটাই দেওয়া হলো। এইবার আপনি যুদ্ধে নামলেন। এখন আপনি আপনার বুদ্ধিমত্তা খাটায় আপনাকে এই যুদ্ধের ময়দানে পরশত্রুকে ঘায়েল করতে হবে, ঠিক। এর সাথে নিজের অস্ত্র রক্ষা করতে হবে। অস্ত্রের মনে করেন গুলি আছে 200, আপনি যদি একজনকে গুলি করতেই 200 শেষ করে দেন তাহলে তো পরে কি করবেন? এটাও শেষ করা যাবে না। আবার নিজেকে রক্ষা করতে হবে যে আমার গায়েও যেন গুলি না লাগে। 3টা জিনিস তাইলে। ঠিক আমি এই ছবিটা এই জন্যই ব্যবহার করছি যে আপনি এখানে নামছেন, এই মাঠে নামছেন মানে হয় হারবেন না জিতবেন। এখন এখানে মানি ম্যানেজমেন্ট জিনিসটার কথা বলতেছি, এইটা যে আপনার মার্কেটে টিকে থাকতে হবে। আপনার মানি না থাকলে তো ওই মার্কেটে আপনার কোনো দাম নেই। এখন আপনি তো আর হাজার হাজার লাখ লাখ মানি নিয়ে মার্কেটে নামবেন না, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে নামবেন। একটা বাদামের বিজনেস যে করে, সে 250 বা 300 টাকার কাঁচা বাদাম কিনে ভেজে এটাকে সারাদিনে বিক্রি করে, ওই থেকে 200 টাকা আবার প্রফিট করে সংসার চালায়, আবার পরের দিনে কাঁচা বাদাম কেনার ওই টাকাটা রাখে। লাইক অ্যাজ একজন কোটিপতি বিজনেসের ক্ষেত্রেও ঠিক, এটাও আপনার একটা বিজনেস। এখানে নির্দিষ্ট একটা মানি ইনভেস্ট থাকবে, সেই মানি থেকে আপনার টাকা বের করে খেতে হবে, বাকি টাকা আপনার থেকে যাবে। আস্তে আস্তে আবার আপনি আপনার ওই মানিটাকেও গ্রো করবেন। সবাই এই এই জিনিসটাকে অনেকেই ভুলে যায়। এই স্টেপ, প্রথমত এই ফ্লো চার্টকে যদি মনে না রাখেন আপনার শেখাটা সহজ হবে না। তো প্রথমত আমরা শিখবো, ট্রেনিং নিলাম, ট্রেনিং নেওয়ার পরে আমরা কি করবো, প্র্যাকটিসে নিয়ে এসে বাস্তবতা করলাম। এবার আমার হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, এবার যুদ্ধের মাঠে নেমে গেলাম। যুদ্ধ করব, নিজে অন্যের গুলি খাওয়া থেকে বেঁচে থাকবো, অর্থাৎ লস থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এবং নিজের ওই অ্যামাউন্টটা দিয়ে নতুন বাঁক মারবো। তার মানে কথা হইলো যে এখানে টিকে থাকতে হবে আর অর্জন করতে হবে, এটা হলো পরবর্তী যুদ্ধ। তো এটার জন্য বিশাল বড় ধৈর্য দরকার। স্টক মার্কেটের বিভিন্ন ধরনের মার্কেট আছে। তো আমরা প্রধানত অত চিন্তা ভাবনা করি না। 3টা ধরনের চিন্তা ভাবনা করি: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং বা সাইডওয়েজ। এই 3টাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি, ফরেক্স আর হোক সেটা বাইনারি, হোক সেটা ফরেক্স, হোক সেটা বাইনারি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে টাইম ফ্রেমের উপরে বেস করে ট্রেডিং হয়: স্কালপিং, ডে ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইনভেস্টমেন্ট।
আর টেকনিক্যালের উপরে বেস করে ব্রেকআউট ট্রেডিং, প্রাইস অ্যাকশন ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্ডিকেটর ট্রেডিং, এই ধরনের স্টক মার্কেটের এই ট্রেডিংগুলো হয়। আমরা তাহলে কারা? বাংলাদেশ থেকে অনেক বড় বড় ট্রেডার আছে, হিউজ মানি নিয়ে ট্রেড করে, তাদের ম্যাটারটা ভিন্ন। বাট সচরাচর আমরা যারা ছোট ছোট ট্রেডার, তারা আমরা কি করি, আমরা স্ক্যাল্পিং করি। আর কিছু কিছু আছে যে আমরা ব্রেকআউট ট্রেডিং করি, প্রাইস অ্যাকশন ট্রেডিং করি, সুইং ট্রেড হাতে গোনা কয়েকজন, মনে করেন 100-র মধ্যে 20 জন, ইন্ডিকেটর ট্রেডিং এইখানে মনে করেন যে 100-র মধ্যে মিনিমাম 60 জন। এখন আমাকে আগেই বাছাই করে নিতে হবে যে আমি কি ধরনের ট্রেডার, অর্থাৎ আমি কে। আমি তো এই ট্রেডিং শিখতে আসছি। কেউ অপেক্ষায় আছে যে স্যার ইন্ডিকেটর কবে দিবে, কেউ বলতেছে যে উম, ওই ওই সেটিংটা ভালো না, এই সেটিংটা ভালো, এই স্ট্র্যাটেজিটা ভালো না, ওই স্ট্র্যাটেজিটা ভালো। সবই ঠিক আছে। বাইকিউ অপশন ইয়া করে, স্ক্যামিং করে, কোটেক্স ভালো, কোটেক্স ভালো না, অমুক ভালো, তমুক ভালো, এগুলো সব আননেসেসারি কোশ্চেন। সবার প্রথমে আগে নিজেকে খুঁজে বের করতে হবে আমি যে কাজটা করতে চাচ্ছি ট্রেডিং এ, আমি কি ধরনের ট্রেডার হব। আমি কি স্ক্যাল্পার হব, নাকি ডে ট্রেডার হব, সুইং ট্রেডার হব, নাকি পজিশন ট্রেডার হব। আপনি যেই ট্রেডার হবেন আপনাকে ওইটা নিয়ে পড়াশোনা করতে হবে। ক্লাস 9-এ এসে যেমন আমরা সায়েন্স আর্টস কমার্স বেছে নিই, ঠিক এখানেও আপনাকে ওইটাই বেছে নিতে হবে। বেছে নিয়ে আপনার ওইটা নিয়ে আপনাকে শিখতে হবে। এখন অধিকাংশ ক্ষেত্রেই আমার ব্যাচে কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে, বয়স্ক স্টুডেন্ট ছিল এরকম যে, তো এসে বলে যে আমি এটাও জানি, ওটাও জানি, ওটাও জানি, দুনিয়ার সবই জানে। তো তাহলে আপনার সমস্যা কি, শিখতে আসছেন কেন? বলতেছে লস করতেছি, কি প্রফিট করতে পারতেছি না। আপনি কিভাবে ট্রেড করেন, মানে আপনি কি ট্রেডার? তো বলে যে আমি তো এক্সচেঞ্জে করি না, আমি তো ফরেক্সে করি না, আমি তো কোটেক্সে করি। কোটেক্স তো একটা প্ল্যাটফর্ম, আপনি সেখানে করেন, আপনি কি টাইপের ট্রেডার জানে না। তারপরে কি যে ঠিক আছে আপনি কোন স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন? বলতেছে আসলে স্ট্র্যাটেজি অনেকগুলো নিয়েই করি, কিন্তু ভালো কিছু করতে পারতেছি না। তার মানে সে ক্লিয়ার ধারণা রাখে না, এটা একটা বড় সমস্যা। আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমি যদি কাউকে পরিচয় দেই যে আমি একজন ম্যাজিস্ট্রেট, এখন মানুষ কি বিশ্বাস করবে? করবে না তো, বলবে আপনি কিসের ম্যাজিস্ট্রেট, কোন জায়গা থেকে কেমনি কি হয়েছেন, তাই না? তো আমরা আগে জেনে নিই যে আমরা কে কোন ধরনের ট্রেডার হব। বাংলাদেশ থেকে যে যাই বলুক না কেন, যত বড় কথাই বলুক না কেন, অধিকাংশই হচ্ছে স্কাল্পার। স্কাল্পার যারা, তারা কি করে? স্কাল্পার যারা, তারা ছোট ছোট পিস, অর্থাৎ বাইনারিতে তো কোনো পিপসের হিসাব নাই, আপনার ফরেক্সে হচ্ছে পিপসের হিসাব। তো ছোট ছোট টাইম ফ্রেমে ছোট ছোট এন্ট্রি নেয়। কারণটা হলো ফরেক্সের ক্ষেত্রে যারা নতুন তাদের কাছে একটু এলোমেলো মনে হবে, পরবর্তী আলোচনায় ঠিক হয়ে যাবে। ফরেক্সের ক্ষেত্রে ঘটনাটা এরকম হয়, যদি এটা একটা টাইম ফ্রেম হয় এবং মার্কেটের পজিশন যদি এখানে হয়, আমার টার্গেট টেক প্রফিট যদি এইখানে হয়, আর আমি যদি স্টপ লস এইখানে দিই, তাহলে ঘটনাটা ঠিক এমন হয় যে মিনিমাম আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 200 বা 250 ডলার থাকতে হয়। এখন মনে করেন আমার 200 বা 250 নেই, আমার $50 আছে। আমার স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট ঠিক এই পর্যন্ত যাবে, কিন্তু আমি চাইলেও এত দূরে টার্গেট লাগাইতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট ব্যালেন্স স্বল্পতা, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। সেক্ষেত্রে বাংলাদেশে এমন কেউ নাই যে একবারে 5,000 বা 10,000 ডলার নিয়ে নামে মার্কেটে, বা দেখা যায় সবাই 100 বা 50 ডলার নিয়ে, বা $10 বা 20 নিয়ে ট্রাই করে যে দেখি সেটা প্রফিট হয় নাকি লস হয়, প্রফিট হয় নাকি লস হয়। তো অধিকাংশই বাংলাদেশের যারা ট্রেডার আছে অধিকাংশই হচ্ছে স্কাল্পার। সেক্ষেত্রে আপনি যদি থিঙ্কিং করেন যে আমি পজিশন ট্রেডার বা সুইং ট্রেডার হব বা ডে ট্রেডার হব, তাহলে আপনাকে আগেই বুঝে নিতে হবে যে ওইখানকার ইনভেস্টমেন্ট বেশি, ওইটার দিকে আমি আগেই যেতে পারবো না। তো অধিকাংশই প্রথমত স্কাল্পিং দিয়ে শুরু করে, তারপর ডে ট্রেডার হয়ে যায়, যখন অ্যামাউন্ট গ্রো হয় তারপরে সুইং ট্রেডার হয়, পজিশন ট্রেডার হয়। তো আমরা যদি সহজভাবে একটু আমি কি ধরনের ট্রেডার এবং কোন ট্রেডারের ঘটনা কি, এটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই, আমি শিট দিয়ে দিব এটা, এটাতে বিস্তারিত আলোচনা আছে কি কি আছে, যে স্কাল্পার কে, সুবিধা কি অসুবিধা কি, হ্যাঁ, তারপরে হলো ডে ট্রেডার কারা, তাদের সুবিধা কি অসুবিধা কি। তো এটা এক নজরে পড়ে নিলেই হবে। আমি একটু বলে যাচ্ছি 1 মিনিটের মধ্যে। স্কাল্পার হচ্ছে ছোট পজিশনে ছোট ছোট ট্রেড নেয়, এই ট্রেডে রিস্ক বেশি, কিন্তু অল্প সময়ের মধ্যে তারা প্রফিট করে বের হয়ে যায়, ঠিক আছে। আর ডে ট্রেডার কারা?
তারা কি করে, হয়তো বা কোনো জব করে বা কোনো বিজনেস করে, আগের দিনে মার্কেট অ্যানালাইসিস করে সে সকালবেলা বা মার্কেট যখন ওপেন হয় তখন থেকে ক্লোজিং পর্যন্ত, অর্থাৎ একদিনের জন্য একটা ট্রেড নিয়ে নেয়। তার কাছে অ্যামাউন্ট তেমন কোনো ম্যাটার না, একদিনের সে এই ট্রেডকে ক্লোজ করার জন্য যা অ্যামাউন্ট লাগে সেটা সে ইনভেস্ট করতে পারে এবং এখান থেকে সে প্রফিটটা গ্রহণ করে। দুইটার সুবিধা অসুবিধা কিছু আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, তারপরে কোনো আস্কিং জাগলে আমাকে জানাবেন। সুইং ট্রেডার যারা, তাদের একটা টার্গেট থাকে যে আমার কাছে ব্যালেন্স তেমন কোনো ইস্যু না, আমি সুইং ট্রেডার, আমার কাছে ব্যালেন্স ইস্যু না, আমি আমার ডে শুরু হয়েছে এই লেভেল থেকে, ডে আমি দেখতেছি অ্যানালাইজ বলতেছে এই শেষে, সেক্ষেত্রে আমার টার্গেট হলো এইখান থেকে এই পর্যন্ত যাওয়া। এখন মার্কেট সকাল থেকে 10টার মধ্যেও এখানে যাইতে পারে, আবার মার্কেট এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে সারা দিন পরে বা একদিন পরে বা 2 দিন পরে বা 7 দিন পরেও এইখানে যাইতে পারে। আমার অ্যানালাইসিস বলছে যে মার্কেট এইখানে আছে, এইখানে যাবে, সেক্ষেত্রে আমি পজিশন ধরে নিছি এখান থেকে এই জায়গা, এখন এই জায়গায় যাবে এই ট্রেড, সেক্ষেত্রে সে দিয়ে দেয়। সেটা একদিনও হইতে পারে, 2 দিনও হইতে পারে, 3 দিনের জন্য হইতে পারে। আর সবচেয়ে বড় ট্রেডার হচ্ছে এই নিচে যে পজিশন ট্রেডার আছে এরা। পজিশন ট্রেডার, এদের ক্ষেত্রে $2 লাখ, $3 লাখ বা $5 লাখ কোনো ইস্যু না। এরা কি করে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মার্কেটে ইনভেস্ট করে দেয়, সেটা 5 লাখ হোক, 10 লাখ হোক, 1 কোটি হোক, ইনভেস্ট করে দেয় এবং সেটা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। ওরা কখনোই 1 মিনিটের ক্যান্ডেল বা 2 মিনিটের ক্যান্ডেল দেখে না, একবারে 3 মাস বা 4 মাসের ক্যান্ডেল দেখে, এইভাবে ধরে নিয়ে তারা একটা বিগ মানি ইনভেস্ট করে দেয় এবং তাদের ব্যালেন্স এত বেশি থাকে যে মার্কেট কত নিচে যায় যাক, তারা লস নিবে না। সবচেয়ে বড় কথা হলো পজিশন ট্রেডাররা কখনো লস নেয় না। কেন লস নেয় না? লস না নেওয়ার পিছনে কারণ হইল যে পজিশন ট্রেডার তার অ্যাকাউন্টে মনে করেন ব্যালেন্স আছে যে 13 কোটি, ঠিক আছে, মানে তার শেষ নেই ব্যালেন্সের। এখন আমি যখন একজন ছোট ট্রেডার, আমি যদি এইখান থেকে অ্যানালাইসিস করে বুঝি যে মার্কেট আসলে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত যে মার্কেটটা আসবে ওই পরিমাণ ব্যালেন্স আমার থাকতে হবে, কিন্তু যদি না থাকে তাহলে আমার এই ট্রেড আমি প্লেসই করতে পারবো না। তো ওদের ক্ষেত্রে যেটা হয়, ওদের হিউজ ব্যালেন্স আছে, ওরা কি করে এইখান থেকে এই মার্কেট যতক্ষণ এইখানে আসবে না ততক্ষণ সে কি করে, এখানে টেক প্রফিট দিয়ে রেখে দিছে এবং তার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। আজকে হোক, 7 দিন পরে হোক, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হোক, মার্কেট এখানে আসবেই, তখন সে প্রফিট নেবে। ইন দ্য মিন টাইম মার্কেট ঘুরে ঠিক এত দূর পেছনেও যদি দেয়, তাদের স্টপ লস এত বেশি পেছনে লাগানো থাকে যে ট্রেড ক্লোজ হবে না। অর্থাৎ সে যেমন একটা বিগ প্রফিট নেয়, তেমনি একটা বিগ লস নেওয়ার জন্য রাজি থাকে এবং সে লসটা যত বড়, যে পজিশনে প্রফিট নেওয়ার জন্য সে তৈরি থাকে, তার চেয়ে বড় পজিশনে সে লস নেওয়ার জন্য তৈরি থাকে। তার মানে তার ব্যালেন্স একদম মানে অ্যাভেলেবেল থেকে যায়। এই হচ্ছে পজিশন ট্রেডার। তো তারা কারা? বিল গেটস, এই আপনার স্টিভ জব, তারপরে আমাদের জুকারবার্গ ভাই আছে, এরা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যে যাই বলুক না কেন, আমরা হচ্ছি অ্যাজ এ স্কাল্পার, অর্থাৎ 1 মিনিটের ট্রেড করি, 5 মিনিটের ট্রেড করি, অথবা 10 পিপস, 15 পিপসের জন্য ট্রেড করি। আচ্ছা, বুঝলাম এটা। আমার একটা খুবই ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি জাস্ট রিসিভ করবো। সালাম আলাইকুম। হ্যাঁ, হ্যালো। আছি, বলো। না না, ব্যস্ত না। হ্যাঁ। ও, কি কয় ও? এখন তো অটো মাইগ্রেশনও বন্ধ করা আছে। হুম। এখন তো অটো মাইগ্রেশন বন্ধ থাকলে এখন তো ও একবারে ওই দেখা গেলো অজপাড়াগাঁয়ে কলেজে যায় করতে ভালো লাগবে। ও এখন বাড়িতে আবার কি হলো ওর? আচ্ছা, আমি তাহলে খালু আপনাকে এই 9:30টার সময় কল দিই। হ্যাঁ, আমি কল দিচ্ছি।
আচ্ছা, তো সরি, ইম্পর্টেন্ট কল ছিল। আমি ডলার সেল করছি, তো উনি আজকে মানে দিতে পারবে কিনা এটার জন্য কথা বললাম কি জন্য। তো সরি। তো চলে যাচ্ছি আবার আলোচনায়। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমরা অ্যাজ এ কি ট্রেডার হতে যাচ্ছি, এবং একটা সময় এই মার্কেটে সবাই নিজেকে গ্রো করে ছোট মানি থেকে আস্তে আস্তে বড়, তারপরে বড়, তারপরে বড়, এরকম না যে কেউ নিজের গাইডের অনেকগুলো টাকা একবারে ইনভেস্ট করে দিয়ে দেউলিয়া হওয়ার জন্য এটা করে। এটা কখনোই কেউ করে না। প্রত্যেকেই এই মার্কেটে ঠিক এইভাবেই বড় হয়। আমি নিজেও আমার $80 ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করছিলাম। প্রথমত $10, ওইটা একদিনেই শেষ করে ফেলছি। তারপরে $80, তারপরে আস্তে 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 গ্রো করা। তো এভাবেই গ্রো করতে হয়। আচ্ছা, আমরা এটা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমাদের আজকের ক্লাসের টপিক যা ছিল, তার আগে একটু হোমওয়ার্ক সম্পর্কে কথা বলি। আপনাদের মনে হয় অনেকগুলো হোমওয়ার্ক দেওয়ার ছিল, আমি জানি না কি করছেন। তো আমি ক্লাস শেষ করে একটা মেইল দিব, এবং আমি ক্লাস শেষ করে মেইল দেওয়ার পরে আপনারা ওই মেইলের উপরে হোমওয়ার্কটাকে সাবমিট করে দিবেন, অর্থাৎ হোমওয়ার্কটাকে পাঠিয়ে দিবেন। তো তারপরে যেটা হলো যে ক্যান্ডেল রিডিং আমরা জেনে গেছি, টাইম রিডিং, পজিশন রিডিং, আর ওইটা সম্পর্কে স্ট্র্যাটেজি আমরা বুঝে গেছি। তো এই দুই ক্লাসের যা হয়েছে আমরা ওইটা, এখানে দুইটা ক্লাসের টপিক, কিন্তু আমরা কিন্তু ক্লাস তিনটা করে ফেলছি। আচ্ছা, এরকম ক্লাস দু একটা বাড়বে টপিক ক্লিয়ার না হওয়ার জন্য। এবার আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের হায়ার লোয়ার পজিশনিং অ্যান্ড ড্রয়িং সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি 2019 থেকে 2022 পর্যন্ত শুধুমাত্র হায়ার লোয়ার পজিশনিং এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জানতাম, 19 থেকে 22 পর্যন্ত। আর এই পরবর্তী জিনিসগুলো আমার পরবর্তীতে শেখা, এবং আমি তখনও প্রফিট করতাম শুধুমাত্র এই তিনটা জিনিস জেনে, শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স আর ক্যান্ডেল স্ট্র্যাটেজি ধরেই ট্রেড করতাম। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। ড্রয়িং করার ক্ষেত্রে এখানে আমি কিছু ইন্ডিকেটর ইউজ করে রাখছি। তো এগুলো সেট আপ আপনাদেরকে আমি দিয়ে দিব। তো ড্রয়িং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে সব জায়গার ড্রয়িং একই, শুধুমাত্র টুলস গুলো ভিন্ন হয়। তো দেখা যায় যে যেমন আমাদের আইকিউ অপশনের ড্রয়িং এর টুলস গুলো এখানে দেয়া, আবার কোটেক্স এর ড্রয়িং টুলস গুলো ভিন্ন জায়গায় দেয়া। আমরা যখন অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউতে, সেখানকার টুলস গুলো ভিন্ন জায়গায় দেয়া। তো আমরা ট্রেডিং ভিউটাকেও ওপেন করে নিচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যাদের মোবাইলে যারা করবেন তাদের খুব কঠিন হয়ে যাবে, কারণ মোবাইলে অ্যাকচুয়ালি ট্রেড করা যায় না। মোবাইল হচ্ছে ট্রেডিং দেখার জন্য, যে আসলে আমার মার্কেটের বর্তমান কি পরিস্থিতি বা কিভাবে ট্রেড এখন মার্কেটে বসবো, বা একটা ট্রেড করে রাখছিলাম সেটার কি পরিস্থিতি। অ্যানালাইসিস করতে গেলে মাস্ট বি আপনার ল্যাপটপ বা একটা কম্পিউটার দরকার, এবং সেখানে আপনি অ্যানালাইসিসটা তাহলে ভালোভাবে করতে পারবেন, তাছাড়া অ্যানালাইসিস করতে পারবেন না। আজকে তো মার্কেট অফ, সবাই জানেন তাই না? আজকে হচ্ছে শনিবার, শনিবার মার্কেট অফ, দেখেন মার্কেট স্থির হয়ে আছে। তো আমরা এই ট্রেডিং ভিউ আলাদা ক্লাস করব, সেখানে ট্রেডিং ভিউ ড্রয়িং থেকে সব কিছুগুলো দেখব। আর আইকিউ নিয়ে, আইকিউ এর ড্রয়িং গুলো আজকে দেখি। তো আইকিউ তে ড্রয়িং করার জন্য সর্বপ্রথম গ্রাফিক্যাল টুল, এটাকে বলে হরিজন্টাল লাইন, এটা দিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। এইগুলা দিয়ে ট্রেন্ড লাইন ড্র করতে পারবো, ফিবোনাচি আছে নিচে, ভার্টিক্যাল লাইন আছে এখানে। আচ্ছা, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করার জন্য আমরা 1 মিনিটের জন্য যদি ট্রেড করি, তাহলে মিনিমাম 30 মিনিটের অ্যানালাইসিস দেখব। 1 মিনিটের ট্রেড করতে গেলে মিনিমাম 30 মিনিটের অ্যানালাইসিস দেখবো, এবং 1 মিনিটের ক্যান্ডেল দেখবো। ক্লিয়ার? তো আমাদের এখানে ক্যান্ডেল সেট আপ করা আছে 1 মিনিট, 30 মিনিট। ভাইয়া আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি যদি আচ্ছা, স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে, বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার তারপরেও কেটে দিয়ে নতুন করে করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখতে পাবেন। তো এখানে রুলস হচ্ছে, আইকিউ অপশনের ক্ষেত্রে হোক বা কোটেক্সের ক্ষেত্রে হোক, যদি আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখি, তাহলে 30 মিনিটের মিনিমাম টাইম ফ্রেম দেখব, 30 মিনিটের।
এটা 1 মিনিটের ট্রেড নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কম্বিনেশনটাই হচ্ছে এটা। 1 মিনিটের জন্য এক্সপায়ারি টাইম নিয়ে যদি ট্রেড নেই, 1 মিনিটের ক্যান্ডেল দেখবো এবং 30 মিনিটের দেখবো। আমরা অ্যানালাইসিসের সুবিধাতে 5 মিনিট 2 মিনিট ক্যান্ডেল চেঞ্জ করে দেখতে পারি, বাট বেসিক নিয়ম হচ্ছে এটা। আর মার্কেটের পুরো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পজিশন বুঝতে গেলে আমরা প্রয়োজন হলে আরও 30 মিনিট দেখবো। তো 30 মিনিট বলতে স্ক্রিনের অ্যাডজাস্টমেন্টটা এরকম, এখানে 30 মিনিট যদি আমি দিয়ে দিই, তাহলে এই যে 30 মিনিট অর্থাৎ 30টা ক্যান্ডেল 1 মিনিটে দেখাচ্ছে। আমি এখান থেকে ধরে যদি টান দিয়ে আবার এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে পেছনের আরো 30 মিনিট দেখতে পাচ্ছি, তাই না? তো আমার 1 মিনিটে ট্রেড নেওয়ার জন্য এই 1 ঘন্টা 30 মিনিট আর 30 মিনিটের অ্যানালাইসিস দেখলেই এনাফ, বেশি দেখার প্রয়োজন পড়ে না, বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এই দিকের যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো অলরেডি এইদিকে ফিল আপ হয়ে যায়। দুইটা জিনিস আছে, একটা হলো ব্রেক অফ স্ট্রাকচার বিওএস, একটা হলো সিএসওসিএস রেঞ্জ অফ ক্যারেক্টার, একটা হলো এফ এ ভি ফেয়ার, এফ এ জি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই তিনটার উপরে বেস করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। তো ওইটা হলো প্রো লেভেলের কথাবার্তা। আমরা আগে ইনিশিয়াল কথাবার্তাটা শিখে নিই। যেমন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য মনে করেন এখানে 30টা ক্যান্ডেল এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই 30টা ক্যান্ডেলের মধ্যে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে যাই যে কোনো জায়গা, অথবা আমরা রানিং মার্কেটেও দেখতে পারি। হ্যাঁ, মনে করেন এই রানিং মার্কেটটাতেই দেখি, তাহলে সুবিধা হবে। আজকে কিন্তু মার্কেট বন্ধ, ওটিসি চলতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা গ্রাফিক্যাল টুল দিয়ে সর্বপ্রথম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পেছনে কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলা হলো, অনেকেই এটা ভুল করে। আমি একটু নর্মালি আগে দেখাই দিই যে প্রথমত দেখতে হবে, ড্র করা শুরু করতে হবে এই দিক থেকে। এইদিকে তাকান যাবে না, কারণ এইটা হলো অতীত, এইটা এইটা হলো ভবিষ্যৎ। অতীত, এটা হলো ভবিষ্যৎ। অতীতে যা ঘটবে এটার প্রতিফলন ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে? এতগুলো মার্কেট বাদ দিয়ে কেটে দিই, একটা মার্কেট রাখি। ইন্ডিকেটর এগুলোকে হাইড করে দিচ্ছি। আচ্ছা, তো অতীতের ঘটনা নিয়ে ভবিষ্যৎটা ঘটবে। হ্যাঁ, এই পাশে ভবিষ্যৎ, এই যে নতুন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এদিকে ভবিষ্যৎ, আর এটা হলো অতীত, তাই না? তো আমরা এখান থেকে ড্র করা শুরু করব। তো ড্র করার জন্য আমরা অতীত দিক থেকে ড্র করা শুরু করব। অতীত অর্থাৎ এই 1 ঘন্টার বা 30 মিনিটের অতীতে, এই 1 ঘন্টার বা 30 মিনিটের অতীতের মধ্যে সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকু, এদিকে কি আছে আমরা জানি না, এতটুকুর মধ্যে মার্কেট সর্বনিম্ন কোথায় নামছি, যে মার্কেট সর্বনিম্ন এখানে ছিল। তো আমরা এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাপোর্ট, বেস সাপোর্ট, ঠিক আছে? এই 30 মিনিট বা 1 ঘন্টার মার্কেটের সর্বনিচে মার্কেট এখানে ছিল। তারপরে মার্কেট এখান থেকে উঠতে 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 এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, না? আমরা তো অলরেডি ক্যান্ডেল চিনে গেছি। তো ডোজি ক্রিয়েট করছে, তো আমরা এখানে মার্কেট ড্রপ করছে, ঠিক আছে? এই যে সেটা আপ ট্রেন্ডে মার্কেট উঠতেছিল, উঠতে উঠতে এখানে কি করছে, মার্কেট ড্রপ করছে। এটাকে কিন্তু আমরা এসএনআর বলবো না, হ্যাঁ, ড্রপ বলবো। তো আমরা এই ড্রপিং বরাবর একটা লাইন টেনে দিলাম। অনেকেই এই ড্রপিংকে মূল্যায়ন করে না, অর্থাৎ ধরে না, কিন্তু আমি এটাকে রেসপেক্ট করি কেন সেটা পরে বলতেছি। তারপরে উঠতে উঠতে মার্কেট কোথায় উঠলো, এইখানে উঠলো। তো আমরা এই বরাবর উঠে একটাকে ড্র করে দিলাম, ঠিক আছে? আমরা একটু আঁকা বাঁকা হইলে হতে পারে। তারপরে আবার মার্কেট এখান থেকে নামতেছিল, হ্যাঁ, নামার সময় এই যে রেড 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 হয়েই তো নামবে, না? তো এখানে এসে কি করলো, একটা ড্রপিং জোন ক্রিয়েট করলো। কেমন ড্রপিং জোন ক্রিয়েট করলো, মার্কেট রেড এই পর্যন্ত নামাইলো, ইতিমধ্যে আবার একটা গ্রিন এসে মধ্যখানে আপ উপরে নিয়ে গেল। তাহলে এখানে মার্কেট একবার ড্রপ করলো, এই জন্য আমরা এই ড্রপিং জোনটাকেও ড্র করে নিচ্ছি। তারপরে আবার রেড হয়ে আবার নামার সময় ড্রপিং জোনের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। যেমন এইটা একটা ড্রপিং জোন, আর এসএনআরটা কি করে দেবো, রেড। এখানকার একটা ড্রপিং জোন ছিল, না? এই যে ড্রপিং জোন। তারপরে এখানে রেড টু রেড নামার সময় এই যে এখানে একটা ড্রপ করছে। তারপরে পুরা মার্কেট নেমে এসছে। নেমে আসার পরে এইটা আর একটু নিচে হলে ভালো হতো, যাই হোক এখানে দিয়ে দিতে, আবার ওঠার সময় এখানে ড্রপ করছে, ঠিক আছে? আবার মার্কেট এইখানে নামছে, নামার পরে এখান থেকে ব্যাক করছে। তো এখান থেকে আমরা আর একটা লাইন সুন্দর টান দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? এদিক দিয়ে মার্কেট আবার উঠছে, আবার নামছে, উঠছে নামছে উঠছে। এখন কথা হইলো, আমরা
এইখান থেকে ধরে টানছি, তারপরে মার্কেট এখানে গেছে, এখান থেকে ধরে টানছি, তারপরে এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এই পর্যন্ত। এরপরে এইদিকে কিন্তু আমরা টানিনি। এই এতটুকু, এই এতটুকু হলো আমাদের অতীত, ঠিক আছে? অর্থাৎ এই এতটুকু হচ্ছে আমাদের পাস্ট, আর এইটা হলো আমাদের ফিউচার। এই জায়গাটুকু, ইউ বিলিভ মি অর নট, এই জায়গাটুকুর উপরে বেস করে এই দিকে মার্কেট উপরে যাবে, নিচে যাবে, কোন দিকে যাবে, পুরাটা বলে দেওয়া পসিবল। একদম মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করবেন। এই এতটুকু, একটা ক্যান্ডেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, এই 22টা ক্যান্ডেলের উপরে বেস করে এদিকে মনে করেন আরো 40টা ক্যান্ডেল আছে। এই 40টা ক্যান্ডেল কোন দিকে যাবে বলে দেওয়া পসিবল। কিভাবে বলে দিচ্ছি আমরা? সর্বনিম্ন সাপোর্ট এইটা, তার উপরে হচ্ছে রেজিস্ট্যান্স এইটা, মানে ড্রপিং এইটা, সর্বোচ্চ রেজিস্ট্যান্স এইটা। এগুলাকে আপনার ড্রপিং বলতে পারেন, এসএনআরও বলতে পারেন, যাই হোক যেটাই বলেন না কেন, যেভাবে মনে রাখতে পারেন। কথা হচ্ছে মার্কেট যখন এদিক দিয়ে উঠতে উঠতে এখানে একবার ড্রপ করলো, আমাদের জানার বিষয়, এইখানে যখন একবার ড্রপ করলো, আমাদের বিষয় হইলো মার্কেট যখন নামবে, নামার সময়ও ঠিক এইখানে একবার ড্রপ করবে, বুঝলেন? ওঠার সময় মার্কেট এখানে এসে ক্লোজ করে দিচ্ছে, দিয়ে তারপরে নামা শুরু করছে, নামার সময় এখানে ড্রপ করছে। ভবিষ্যতে মার্কেট এই লেভেল সোজা বরাবর যেখানেই যাক না কেন এখানে একবার ড্রপ করবে। নামার সময় এই যে পরবর্তীতে যখন নিচে ঘটনা ঘটায় মার্কেট উঠছে, এই যে ওঠার সময় পুনরায় আবার একবার ড্রপ করছে। গ্রিনের পরে গ্রিন, তারপরে গ্রিন হয়েই উঠতে পারতো, এখানে একটা রেড ক্রিয়েট করছে, কারণ নামার সময় রেড বাই রেড না হয়ে একটা গ্রিন করছিল, ঠিক আছে? তো এইখানকার এই মিরর ঘটনাটা ঠিক এইখানে ঘটাইছে, ঠিক আছে? তাহলে এইটার ইফেক্ট এইখানে পড়ছে। তারপরে মার্কেট আবার রেড বাই রেড বাই রেড নামবে, কিন্তু এখানে আবার একটা গ্রিন করছে। এই গ্রিনের ইফেক্টটা কোথায় ফেলছে? এই যে দেখেন মার্কেট এইখানে এসে, কারণ এইখানে যে একটা সে এসএনআর ক্রিয়েট করে ফেলছে, এইখানে সে কিন্তু আর ব্রেক করতে পারেনি। আবার মার্কেট নামতেছিল, নামতে নামতে এই যে এইখানে ড্রপ করছে, এই ড্রপের কারণে কিন্তু মার্কেট এইখানে এসে আবার ড্রপ, ঠিক আছে? নিচে গেছে মার্কেট, আবার উঠে এসে আবার এই সেম পজিশনে ড্রপ করছে, আবার নিচে এসেছে, অর্থাৎ এইটার ইফেক্ট এখানে পড়ছে। মামলা কিন্তু শেষ, ডিসমিস, পরের বার উঠতে কিন্তু আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আবার নামার সময় এই যে এখানে একটা ড্রপিং আছে, এই জন্য রেড বাই রেড এর মধ্যখানে একটা গ্রিন করছে। আবার নামার সময় এখানে এই যে এখানে ড্রপ ছিল, এই জন্য এখানে রেড অ্যান্ড রেড এর মধ্যে একটা গ্রিন করছে। এখন কথা হলো এইগুলোকে আমরা কেন রেসপেক্ট করব? রেসপেক্ট করবো এই জন্যই যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, রেড বাই রেড নামতেছে। নামার সময় এইখানে যদি আমরা একটা আপ ট্রেড মানে ডাউন ট্রেড করে দিই, তাহলে আমাদের এই ট্রেডটা লস হবে না? কারণ হলো এখানে তো গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে লস হবে। এই জন্য আমরা এই পজিশনগুলোকে রেসপেক্ট করব, যে এর পেছনে এখানে ড্রপিং জোন আছে, তো এখানে গ্রিন হওয়ার সম্ভাবনা রাখে। নামার সময় এইখানে যখন মার্কেট চলে আসছে, আমরা বলবো যে রুখো, কারণটা হলো এখানে ড্রপিং আছে, এখানেও মার্কেট ড্রপ করবে, সো আমরা ডাউন ট্রেড নিতে পারবো না। তার নিচে যে এখানে আবার ড্রপ করবে কেন? এই যে এখানে ড্রপিং জোন আছে, এই জন্য আবার ড্রপ করবে। সো আবার যখন দেখেন উঠতেছে, সেম ঘটনা, এখানে ড্রপ, এখানে ড্রপ, এখানে ড্রপ করছে, এই যে গ্রিন বাই গ্রিন ড্রপ করছে, এইখানে ড্রপ, এই যে দেখেন এখানে ড্রপ, ঠিক আছে? আবার কি হলো, মার্কেট এখানে যখন নামলো, নেমে টাচ করে আবার যখন উঠে গেল, এই যে ড্রপ, এই যে এখানেও রেড ড্রপ, আবার উঠতেছে, এই ড্রপ, এই যে এইটা, কারণ এটা তো ইতিমধ্যে আর ফিল আপ হয়নি, এই জন্য এই ড্রপটা এখানে। তারপর আবার পুনরায় মার্কেট গেল, যে আবার দেখেন এই যে নামার সময় আবার ড্রপ, আবার উঠছে, আবার নামার সময় আবার ড্রপ করছে। সো আপনি এতটুকু অ্যানালাইসিসের উপরে বেস করে মার্কেটে বসেই হুট করে ট্রেড করা যাবে না। মার্কেটে আগে বসে 10 মিনিট বা 15 মিনিট মার্কেটটাকে দেখতে হবে, তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করে নিতে হবে। ড্র করে নেওয়ার পরে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে আপনি এই দিকে ট্রেড করবেন। এখানে আপনি ক্যান্ডেল অ্যালগোরিদম ইউজ করতে পারেন, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো স্ট্র্যাটেজি আমরা হয়তোবা পার্সোনালি অন্য কোথাও থেকে শিখছি, এই ট্রেডিংয়ে এই ব্যাসে তো এখন পর্যন্ত শিখিনি। সো আপনি চাইলে এখানে, আমরা এখন পর্যন্ত শুধু ক্যান্ডেল জানি, ক্যান্ডেলের স্ট্র্যাটেজি জানি, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ক্যান্ডেল ধরেও ট্রেড করতে পারেন। কেমনটা? যে এই যে একটা রেড ক্যান্ডেল, এটাকে কি বলতেছে? এটা হলো রেড মারুভুজু, তাই না? তো এরকম রেড মারুভুজু যদি হয়, তাহলে আমরা ওই শিটে কি দেখছিলাম, যে রেড মারুভুজু যদি হয় তাহলে মার্কেট ডাউনে যায়। তো পরে ক্যান্ডেলে আপনি একটা ডাউন ট্রেড করে দেন, উইন।
তারপরে ক্যান্ডেল যখন এখানে এসে টাচ করেই ফেলছে, আপনি দেখতেছেন এখানে ড্রপিং জোন আছে, তো এখানে আর ট্রেড করা যাবে না। কেন? এখান থেকে মার্কেট একটা ড্রপ করবে। আচ্ছা, এই আঁকিবুকি অনেক বেশি হয়ে গেছে, একটু কমাই দিন। আচ্ছা, তারপরে কি হলো, যে আমি এখানে স্ট্র্যাটেজি আর কি জানি, যে এখানে একটা বিয়ারিশ ইঙ্গেল ফিল হয়েছে, এই যে গ্রিন এবং রেড মিলে, তাহলে পরের ক্যান্ডেল কি হবে? ডাউনে যাবে। তো এই যে ডাউনে 5 মিনিট, কয় মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এটা কিন্তু ট্রেড করলে লস হয়েছে, এই ট্রেডে এটা লস হয়েছে। এই লসের আবার কারণ আছে, এই লসের আবার কারণ আছে, তার কারণ হলো এখানে আমার দেখে নিতে হবে যে লাস্ট এসএনআর কোন পজিশনে আছে। তো লাস্ট এসএনআর যদি এই পজিশনে থাকে, তাহলে তো আমি এখানে ট্রেড করতে পারি না। আচ্ছা, যাই হোক, সাপোর্ট রেজিস্ট্যান্সের ওই শিটে আমরা পরে যাচ্ছি। তারপরে আবার কি হয়, তারপরে দেখেন এখানে আবার গ্রিন মারুভুজু হয়েছে, তো গ্রিন মারুভুজু যদি হয়, তাহলে আমরা আপডেট করে দিতে পারি, নির্দ্বিধায় হয়ে যায়। তারপরে কি হলো, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এখানে ট্রেড করা যাবে না, এই যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করা যাবে না, এখানে trade। এখন আমরা একটু স্ট্র্যাটেজি শিখতে যাই। আমরা ড্রয়িংটা বুঝলাম, এখান থেকে আমরা ড্রয়িং কিভাবে করতে পারবো, হরিজন্টাল লাইনগুলো ধরে এখানে ড্র করতে পারবো, এটাকে আবার কপি করে নিয়ে নিজের জায়গায় বসাইতে পারবো, ঠিক আছে, ইচ্ছা মতো, এবং চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করে ফেলতে পারবো। করতে যাচ্ছে একটু নিয়ে নিই। তো আমরা বুঝে গেলাম এটা, যে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাহিনীটা। এবার একটু শিটে যাই, শিটে যে দেখতে একটু সুবিধা হবে। আমাদের এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট হচ্ছে আমি যে মেঝের উপরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার মেঝেটা, এটা হলো আমার সাপোর্ট। তো এই সাপোর্টে থেকে যদি এমনটা হয় যে আমার সাপোর্টটা যদি নরম হয়, চরের বালুর মতো, তাহলে তো আমি ডুবে যাবো, তাই না? এই সাপোর্টটা কখন শক্তিশালী, অর্থাৎ এখানকার ক্ষেত্রে সাপোর্টটা ভেঙে ব্রেকআউট করতে পারে কখন, যদি সেটা লেভেল 2 কমপ্লিট করা না হয়। আর লেভেল 2 কমপ্লিট করা সাপোর্ট হলে সেটা সহজেই ব্রেকআউট করে মার্কেট নিচে যেতে পারে না। তো আমরা দেখতে পাই লেভেল 2 কোনটা, মার্কেট এখান থেকে উপরে গেছে, নিচে এসে টাচ করে আবার উপরে গেছে, সেম ওই লেভেলে, ওই লেভেল বরাবর যদি আবার টাচ করে উপরে যায়, তাহলে বলতে হবে এটা লেভেল 1, এটা লেভেল 2। এরকম লেভেল 2 যদি কোনো সাপোর্ট পজিশনে মার্কেট টাচ করে, তাহলে সেটা একটা শক্তিশালী সাপোর্ট হয়ে যায়, শক্তিশালী সাপোর্ট হয়ে যায়, লেভেল 2 কমপ্লিট করা সাপোর্ট। হ্যাঁ, যেমন একটা লেভেল 2 কমপ্লিটেড সাপোর্টের উদাহরণ দেখাই। এই যে মার্কেট এখান থেকে উঠে এখানে টাচ করে ব্যাক করে গেছে, পুনরায় আবার এসে এখানে টাচ করছে, করে আবার উপরে উঠে গেছে, তার মানে এটা লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। যদি লেভেল 2 কমপ্লিট করার সাপোর্ট হয়, তাহলে এটাকে রেসপেক্ট করে মার্কেট, এটাকে ব্রেক করে নিচে যাইতে পারে না। দেখেন পরের বার মার্কেট উঠে যায়, আবার এখানে এসে ফিরে গেছে, অর্থাৎ এইখানে এসে যখন রেড টু রেড ক্রিয়েট হয়ে গেছে, আমরা 100% ধরে রাখবো এইটাকে ব্রেকআউট করে মার্কেট নিচে যাবে না, কারণ লেভেল 1 অ্যান্ড লেভেল 2 এখানে আছে। সেক্ষেত্রে মার্কেট পুনরায় ব্যাক করবে, ঠিক আছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম কাহিনী, একই পজিশনে যদি দুইবার টাচ করে, তাহলে এটাকে বলবো আমরা যে লেভেল 2 কমপ্লিট করা পাওয়ারফুল রেজিস্ট্যান্স। এই রকম ঘটনা ঘটলে মার্কেট কখনোই এটাকে ব্রেক করে উপরে খুব সহজে যেতে পারে না, যদি কিনা সেটা নিউজ রিলিজ টাইম বা অন্য কোনো কাহিনী থাকে। আচ্ছা, তো যেটা হলো যে লেভেল 2 কমপ্লিট করা একটা রেজিস্ট্যান্সকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে লেভেল 2 রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা ড্রয়িং করা আছে, লেভেল 1, লেভেল 2, তারপরে কিন্তু মার্কেট উপরে যেতে পারেনি, পরের বারও মার্কেট নিচে চলে আসছে। যখন লেভেল 2 এর ক্ষমতা এখানে দেখানো শেষ, তারপরে তৃতীয়বার এসে মার্কেট উপরে গেছে, সরি, চতুর্থবার এসে মার্কেট উপরে গেছে। আচ্ছা, তো এটাও বুঝলাম আমরা। তাহলে উপরের লাইন এটা হলো কি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, আর যদি এই লাইনকে ব্রেক করে চলে যায়, এই পজিশনটাকে বলা হয় ব্রেকআউট পজিশন। অনেকে আছে না, ব্রেকআউট ট্রেডার বললাম কিছুক্ষণ আগে, এই পজিশনগুলোতে অনেকে ট্রেড করে, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করে। এটাকে বলে রিট্রেসমেন্ট, মার্কেট ব্রেকআউট করে নিচে আসার পরে আবার এখান থেকে ব্যাক করছে, এটাকে বলে রিট্রেসমেন্ট পজিশন। আচ্ছা, তো তাহলে আমরা যদি রিয়েল মার্কেটে বোঝার চেষ্টা করি, তাহলে কি, এটা হলো আমার সাপোর্ট, রেজিস্ট্যান্সে যায় টাচ করলো, এটা হলো ব্রেকআউট পজিশন, এই যে বডি দিয়ে ক্যান্ডেল ব্রেকআউট করে চলে গেছে, এটা কি, এখান থেকে মার্কেট ব্যাক করছে, এটাকে বলে রিট্রেসমেন্ট পজিশন। তাহলে পরের একটা লাইন ক্রিয়েট হয়ে গেল, নেক্সট এসএনআর, অর্থাৎ পরবর্তী সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্ট। আবার এটাকে কি বলে, পুল ব্যাক।
এটাকে বলে পুল ব্যাক পজিশন। জেনে গেলাম, আমরা ভাষাটা বুঝে গেলাম। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ধরে ট্রেড করা যায়। এটা একটা স্ট্র্যাটেজি, খুব সহজ স্ট্র্যাটেজি, বোঝার চেষ্টা করি। এটা একটা মার্কেট। তো প্রথম মার্কেট উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে। এটা হলো লেভেল ওয়ান, এটা হলো লেভেল টু। সাপোর্টের ক্ষেত্রে এটা লেভেল ওয়ান, সরি ওয়ান, আর এটা হলো লেভেল টু। তাহলে এটাও লেভেল টু কমপ্লিট করছে, এটাও লেভেল টু কমপ্লিট করছে, অর্থাৎ এটাও অনেক শক্তিশালী একটা রেজিস্ট্যান্স, এটাও অনেক শক্তিশালী একটা সাপোর্ট। যদি এরকম ঘটে এবং এইটা থেকে এটার দূরত্ব মিনিমাম 5 থেকে 6টা ক্যান্ডেল হয়, সাপোর্ট টু রেজিস্ট্যান্সের দূরত্ব মিনিমাম 6টা বা 5টা ক্যান্ডেল হয়, এবং ক্যান্ডেলগুলো সিমিলার সাইজের মতো হয়, তাহলে ধরে নিতে হবে এই লেভেল টু কমপ্লিট করার পরে দ্বিতীয়বার এইখানে যদি রিট্রেসমেন্ট করে, মার্কেট যদি ব্যাক করে, প্রথমটা গ্রিন হবে, তার পরের ক্যান্ডেলে আমরা বাই ট্রেড নিয়ে নিতে পারবো, অর্থাৎ হায়ার 100% শিওর। আবার মার্কেট উঠতেছে, এইখান বরাবর এসে 100% মার্কেট ডাউন হয়ে যাবে, কারণ লেভেল ওয়ান লেভেল টু কমপ্লিট করছে। সেক্ষেত্রে এই প্রথমটা রেড হওয়ার পরে দ্বিতীয় ক্যান্ডেলে আমরা কি করে নিতে পারবো, সেল ট্রেড নিয়ে নিতে পারবো 1 মিনিটের জন্য, 100% মার্কেট ডাউন আসছে। ঠিক আছে, পরের বার সেম কাহিনী করতে পারবো, আপ ট্রেড, ডাউন ট্রেড। এইবার হয়ে গেলে পরে কিন্তু আর নেওয়া যাবে না, এর যে ক্ষমতা এ দেখা এই জায়গায় দেখায় ফেলছে। এরপরে কিন্তু মার্কেট যদি এখানে আসে তাহলে নিচে ব্রেক করে নিচে যাওয়ার সম্ভাবনা রাখে, আবার যদি উপরে যায় তাহলে এটা ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা রাখে। ঠিক আছে, এখন এই স্ট্র্যাটেজিটা 100% কাজ করবে, কিন্তু কাজ করবে না কখন, সেটা হইল, মনে করেন এই রেডের পরে এইখানে যে রেডটা ডাউনে যাবে, এর পিছনে একটা কারণ হলো এর পিছনে কোনো ড্রপিং জোন নেই। ড্রপিং জোন, যে গ্রিন টু গ্রিন উঠছে, রেড টু রেড নামছে, যদি এখানে কোনো ড্রপিং জোন থাকতো, যে এই গ্রিন টু গ্রিন উঠতে এখানে মধ্যখানে একটা রেড ক্যান্ডেল আছে এই বরাবর, তাহলে আমরা ওই ক্যান্ডেলের ট্রেড নেব না। কারণ ড্রপিং জোন থাকলে কি হয়, মার্কেট ওইখানে উল্টা ক্যান্ডেল ক্রিয়েট করে, অর্থাৎ রেড টু রেড নামার কথা সেখানে একটা গ্রিন তৈরি করে, বা গ্রিন টু গ্রিন ওঠার কথা সেখানে একটা রেড তৈরি করে। সেক্ষেত্রে ড্রপিং জোন থাকা যাবে না। তাহলে লজিক একটাই, যে লেভেল টু কমপ্লিট করা মার্কেট হতে হবে, এবং লেভেল টু কমপ্লিট করার পরে যদি ব্যাগে কোনো ড্রপিং জোন না থাকে, এবং এইটার দূরত্ব এতটুকু হয় যে মিনিমাম 4 থেকে 5টা বা 6টা ক্যান্ডেলের দূরত্ব, 1 2 3 4 5টা ক্যান্ডেল, ওটার সময় 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল। তো এইটুক দূরত্ব যদি হয় এরকম, এবং ক্যান্ডেলগুলো মোটামুটি সিমিলার সাইজের হয়, অর্থাৎ উইক টুইক নাই, দেখেন উইক নাই বললেই চলে, শুধু বডি, তাহলে এটা মার্কেটে কাজ করে। ঠিক আছে, আমি 2019 থেকে প্রায় 2022 সাল পর্যন্ত শুধু এতটুকুর উপরে বেস করে ট্রেড করতাম এবং ভালো আর্নিং করতাম। রিয়েল মার্কেটে এটা আদৌ কাজ করে কি না এটা আমাদের দেখতে হবে, যে লেভেল টু কমপ্লিট করা এরকম একটা মার্কেট কিন্তু সেইখানে কাজ করছে কিনা। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো নিউজ রিলিজের ম্যাটারটাকে রেসপেক্ট করা। নিউজ রিলিজ, ফরেক্সফ্যাক্টরি.কমটা ভালো নিউজ রিলিজ দেখায়। তো আজকে তো মার্কেট বন্ধ, হলিডে, এই জন্য নিউজ রিলিজ নাই। আমরা যদি 12 তারিখে দেখি, শুক্রবারের দিন, এই যে শুক্রবারের দিনে নিউজ রিলিজ, রেড অ্যালার্টগুলো খুবই ভয়ঙ্কর। এছাড়া আমি মনে করি সব নিউজ রিলিজকেই রেসপেক্ট করা, যেমন বলছে 6:30টার সময় ইউএসডি আর ক্যাট এই দুটো মার্কেট রেড অ্যালার্ট দেওয়া আছে, এই দুটো মার্কেটে ট্রেড করা যাবে না। তো যেই মার্কেটের সাথে ইউএসডি আছে, এই যেমন ইউএসডি আছে বাস, যেটার সাথে ইউএসডি নাই সেটাতে করা যাবে। ঠিক আছে, তো ওটিসি মার্কেটে আর নিউজ রিলিজ থাকে না, ওটিসি মার্কেট তো এমনি খারাপ, ও বাদ। তাইলে আমার একটা মার্কেট খুঁজে বের করতে হবে যে ওই মার্কেটে নিউজ রিলিজ নাই এবং সুন্দর হেলদি ক্যান্ডেল হচ্ছে। আর 2 নম্বর হলো যে সেখানে কি হয়, যে আমার সেখানে লেভেল টু কমপ্লিট করে, যদি এরকম থাকে তাহলে আমি সেখানে ওই স্ট্র্যাটেজি ধরে ট্রেড করতে পারবো। সাপোজ এই মার্কেটটাই হোক, এটা যেটা চার্টে দেখছেন এটা হাতে তৈরি করা বোঝানোর জন্য। তো এই মার্কেটের মতো এত সুন্দর মার্কেট তো আর রিয়েল মার্কেটে কখনই হবে না, তারপরেও আমরা একটু বোঝার চেষ্টা করি। অনেক টাইম হয়ে গেছে ক্লাসে, 40 মিনিট, সবাই বিরক্ত হয়ে যাবে, আমি দ্রুত শেষ করে দিব। তো মার্কেট এই যে উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল ওয়ান, লেভেল টু,
তাহলে এই যে ওঠার সময় এইখানে আমরা দেখব যে এই ব্যাগে কোনো প্রকারের ড্রপিং জোন আছে কিনা। তো আমরা দেখলাম এইখানে একটা ড্রপিং জোন আছে, এই জন্য এই যে গ্রিনের পরে একটা রেড হয়েছে, ঠিক আছে। তারপরে দেখবো এইদিকে কোনো ড্রপিং জোন আছে, এই পর্যন্ত উঠছে দুইটা ক্যান্ডেলে কোনো ড্রপিং নাই, এখানেও ড্রপিং নাই, এখানেও ড্রপিং নাই, এইখানে একটা ড্রপিং আছে, তার মানে মিনিমাম এই পর্যন্ত মার্কেট নির্দ্বিধায় উঠবে, ঠিক আছে। সো আমরা এখানে একটা আপগ্রেড নিয়ে নিতে পারি। কেন নিয়ে নিতে পারি? যে মার্কেট লেভেল 1 আর লেভেল 2 কমপ্লিট করার পরে মার্কেট ব্যাক করতেছে। প্রথমে এখানে একটা ড্রপিং ছিল, তার পরবর্তী ড্রপিং আছে এই বরাবর, তাহলে এই পর্যন্ত মিনিমাম মার্কেট নির্দ্বিধায় উঠবে। তো আমরা এখানে একটা আপগ্রেড করে নিলাম। পরে আর ট্রেড করতে পারবো না, কেন? কারণ হচ্ছে এই যে এখানে একটা ড্রপিং পজিশন, এই যে আবার এখানে একটা ড্রপিং পজিশন, সো এখানে মার্কেট বিশাল একটা খিচুড়ি পাকাবে। তো ঠিকঠাক এখানে একটা খিচুড়ি পাকাইছে, তো এখানে আর আমরা আপডেট করতে পারতেছি না। মার্কেট যখন পুনরায় এখান থেকে ডাউনে আসা শুরু করলো, আমরা দেখলাম যে ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করলো, আমরা দেখবো যে আগের ড্রপিং জোন কোথায়, আগের ড্রপিং জোনটা এখানে। সো এটাকে মার্কেট অলরেডি ক্রস করে ফেলছে, তাই না? তার মানে আমরা এখানে একটা ডাউন ট্রেড করে দিতে পারি নির্দ্বিধায়, কারণ এখান থেকে মার্কেট মিনিমাম কোন পর্যন্ত যাবে, এই যে মিনিমাম এই এরিয়া পর্যন্ত আসবে। সো আমি যদি এই পজিশনে একটা ডাউন ট্রেড করে দিতে পারি, আমি তারপরও উইন হব, এত বড় ক্যান্ডেল না হোক। তো এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের খেলা এবং মজা। এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বেস করেই অর্ডার ব্লক, সিমিলার কাহিনী প্রায় অর্ডার ব্লক। যেমন এখানে যে এই যে অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, যে মার্কেট এখান থেকে আর উপরে যাবে না, এখান থেকে মার্কেট আর উপরে যাবে না, দেখেন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার আর এখান থেকে আর উপরে যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, নিচে এসে এই কত দূরে বলছে, এইখানে বলছে যে এইখান থেকে মার্কেট নিচে যাওয়ার ক্ষমতা নেই, আসলেই মার্কেটের আর নিচে যাওয়ার ক্ষমতা নেই। এর মধ্যে ছোট ছোট জিনিস আছে, বিওএস আছে, লিকুইডিটি আছে, তারপরে সেন্স অফ ক্যারেক্টার আছে, তারপরে আপনার কি বলে শেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জিনিসগুলোকে রেসপেক্ট করতে হবে। আমরা ডে বাই ডে জানবো এগুলো, এগুলো আমাদের ক্লাসগুলোতে আছে। কিন্তু কথা হচ্ছে আপনি জেনে তারপরে যখন ইন্ডিকেটর ইউজ করবেন, ইন্ডিকেটরগুলো অনেক ভালো কাজ করবে, কিন্তু না জেনে যদি ইন্ডিকেটর ইউজ করতে যান প্রথমেই, কোন ইন্ডিকেটর কোনো কাজই করবে না। এই জন্য আমাকে যদি কেউ ফোন করে বলে যে ভাইয়া অমুক স্ট্র্যাটেজিটা কোনো গ্যারান্টি আছে, তা আমি বলি যে না, কোনো গ্যারান্টি নেই। সেকেন্ড কথা হলো যে অ্যাকুরেসি কত পার্সেন্ট, আমি বলি যে 0%। কারণ হচ্ছে ওটা আমার কাছে অ্যাকুরেসি 100%, কিন্তু আপনি যদি বেসিকটা না জানেন আপনার কাছে 0% হবে অ্যাকুরেসি, সত্যি কথা যেটা। সেক্ষেত্রে বেসিকটা যদি আপনি এই এতটুকু, এই কয়েকটা টপিক আপনি আমার কাছ থেকে না শিখেন, আপনি অন্য কারো কাছ থেকে শিখেন, সিলেবাসটা এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে আমি মেন মেন টপিকগুলোর নাম লিখছি, এর আন্ডারে অনেকগুলো সাব টপিক আছে। এই 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 দেখা গেল প্যাটার্ন অ্যালগো আমি লিখে রাখছি। এই প্যাটার্ন অ্যালগো বলতে এটা নিয়ে কি আলোচনা করতে হবে আমি এটা দেখলে বুঝতে পারতেছি, পরবর্তীতে আমি এই আলোচনাটা করব। তো দেখা গেল যে এইখানে আমি লিখে রাখছি যে ট্রেন্ড অ্যালগো, তো ট্রেন্ড অ্যালগো নিয়ে আমি দেখলে ওটা নিয়ে আধা ঘন্টা আলোচনা করবো। তো এর ভিতরে অনেকগুলো জিনিস আছে, এটার একটা ছবি নিয়েও যদি কেউ রাখে এবং এটাকে নিয়ে যদি সে তার জার্নিটাকে শুরু করে, আমার মনে হয় সে সাকসেস হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত 43 মিনিট, 30 মিনিটের জায়গায় 43 মিনিট কথা বলে চললাম, সরি। আবার আগামী ক্লাস রুটিন অনুসারেই হবে, ক্লাসের রুটিনটা জানি কবে আমি গ্রুপে দিয়ে দিব। আর যাদের হোমওয়ার্ক কমপ্লিট আছে আমি ক্লাস শেষে 10টা সাড়ে 10টার দিকে একটা মেইল দিব, মেইলের উপরে রিপ্লাই করে ক্লাসের হোমওয়ার্কগুলো দিয়ে দিবেন। আর যদি ইমিডিয়েট কোনো প্রকারের কমিউনিকেশনের প্রয়োজন পড়ে, তাহলে তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার সবার জানাই আছে, ওটাতে মেসেজ দিয়ে রাখলে আমি রিপ্লাই করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে।